সমীর তার স্ত্রী সঙ্গীতা ও তার 2 সন্তান সিমরান ও সোহেলকে নিয়ে ছোট্ট একটা গ্রামে বসবাস করত। তারা খুবই দরিদ্র ছিল। সমীর সেলাই মেশিনে কাজ করে সংসার চালাতো। আগে সবাই তার কাছে সেলাই করতে আসতো, কিন্তু এখন সবাই মার্কেট থেকে জামা কাপড় কেনে। সমীরের কাছে আর কেউই জামা কাপড় সেলাই করতে আসতো না। সমীরের সংসারের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। রমজান মাস পড়ে গেছে, তাই সবাই ঈদের জন্যই অপেক্ষা করছে। সবার মতো সমীরও ঈদের অপেক্ষায় ছিল। সমীর তার বাড়ির পাশেই একটা ছোট্ট দোকান খুলেছিল। সেই দোকানেই সে জামা কাপড় সেলাই করত। এখন সমীরের দোকান পুরোপুরি বন্ধ রয়েছে। একদিন সমীরের স্ত্রী সঙ্গীতা বলে, কি গো, বলছি রমজান মাস তো চলেই এলো, এখন কি হবে? আমাদের সংসারের তো এইরকম অবস্থা, আর বাচ্চাদের তো কত শখ নতুন জামা কাপড় পরার। তুমি 2 জনের জন্য নতুন জামা বানিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। এই বলে সমীর বাইরে চলে আসে। সমীর সঙ্গীতার থেকে অনেক কিছুই লুকাচ্ছিল, কারণ রমজান মাস চলে গেলেই ঈদ চলে আসবে আর বাচ্চাদের নতুন জামাও পরে দিতে হবে। এটা ভেবেই সমীর চিন্তায় পড়ে গেছিল, কারণ দর্জি হয়েও সে তার বাচ্চাদের জামা তৈরি করে দিতে পারেনি। নতুন জামা তৈরি করতে গেলে তো নতুন কাপড় চাই, সেটা কেনারও পয়সা সমীরের কাছে ছিল না। সঙ্গীতা সবকিছুই বুঝতে পারছিল, কিন্তু তারও কিছু করার ছিল না। বাচ্চাদের এইরকম কথাবার্তা সঙ্গীতাকে বলতে বাধ্য করে। আম্মা, তুমি আব্বুর সঙ্গে কথা বলেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের আব্বুকে বলে দিয়েছি, উনি বলেছেন চেষ্টা করবে। ও বাবা, চেষ্টা করব? তাহলে তো ব্যাস হয়েই গেল। আপা, আশা করে ছেড়ে দাও। মনে হচ্ছে এই ছেঁড়া জামা কাপড় পরেই রোজার মাসটা কাটাতে হবে। ভাবলুম কোথায় আমরা ভালো ভালো নতুন নতুন পাঞ্জাবি পরে ঘুরবো, সেটা আর হলো না। হ্যাঁ, আর রমজান মাসে সবাই কত রকমের ফল খায়, আঙ্গুর, লেবু, কলা, আরো কত কি, কিন্তু আমরা সামান্য একটুখানি ছোলা আর খেজুর, ব্যাস। 7 বছরের সোহেল আর 8 বছরের সিমরান 2 ভাই বোনে একদমই এই কথাগুলো বলেই যাচ্ছিল। তারা একবারের লেগেও ভাবছিল না যে এই কথাগুলো তার মায়ের কতটা আঘাত লাগতে পারে। ওই দিনেই সন্ধ্যাবেলা সঙ্গীতা সমীরকে বলে, শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি কালকেই ওই আমাদের পাশের গলিটায় যাব, আর যদি কারোর কাজে লোকের দরকার থাকে তাহলে আমি ওনাদের বাড়িতে কাজ করব। সঙ্গীতা, আমার উপর বিশ্বাস রাখো। তুমি বাড়ির সমস্ত কাজ করো, আবার অন্য বাড়িতে গিয়েও কাজ করবে? না না, এটা অনেক বেশি খাটাখাটনি হয়ে গেল। না না, অনেক বেশি খাটাখাটনি হয়ে যাবে, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু যেটা হচ্ছে সেটাও তো ঠিক নয়। বাচ্চারা কত আশা করে রয়েছে। দেখো, আমি এটা বলছি না যে আমি তোমাকে বিশ্বাস করি না, আমার তো তোমার উপরে পুরো বিশ্বাস রয়েছে। যতদিন তোমার কাজ কামের অবস্থা ঠিক না হচ্ছে ততদিন আমি তোমার কাজে সাহায্য করতে চাই। সমীর চেয়েও সঙ্গীতাকে রুখতে পারে না। পরের দিন সকালেই সঙ্গীতা কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। একজনদের বাড়িতে গিয়ে দরজা ঠোকে। একটা ভদ্র মহিলা এসে দরজা খোলে। তারপর সঙ্গীতা বলে, আসসালামু আলাইকুম, আমাকে ওই পাশের বাড়ির দিদিটা আপনার কাছে পাঠিয়েছে। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি এর আগে কোথায় কাজ করেছো? না, আমি আগে কোনোদিন কারোর বাড়িতে কাজ করিনি। আমি আমার সংসারেই কাজ করতাম। ও আচ্ছা, শোনো, এখন রোজার মাস, 3 দিন পর ইফতারের জন্য সন্ধ্যাবেলা আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসবে। অনেক কিছু খাবার বানাতে হবে। তুমি সবকিছু ম্যানেজ করে নিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু ম্যানেজ করে নিতে পারবো আপা। 1 মিনিট, শোনো, এইরকম ফালতু সম্পর্ক আমার একদম পছন্দ নয়। তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে, আপা নয়। ঠিক আছে ম্যাডাম, ক্ষমা করবেন আমাকে। জেসমিনের বাড়িটা অনেক বড় ছিল। বাড়ির মালকিন জাসমিন তার এক মেয়ে হিনার সঙ্গে থাকতো। জেসমিনের স্বামীর একটা কাপড়ের দোকান ছিল। এখন সেই কাপড়ের দোকানটা জেসমিন সামলায়। জেসমিন সবসময় একাই থাকতো, সেই কারণে জাসমিন একটু খিটখিটে মেজাজের হয়ে গিয়েছিল। একদিন জেসমিন রাগের সঙ্গে সঙ্গীতাকে বলে,
কি ব্যাপার সঙ্গীতা, তুমি এখনো ব্রেকফাস্ট রেডি করোনি কেন? ম্যাডাম আমি হিনা বেবি টিফিন রেডি করে দিচ্ছিলাম। আর আপনি তো মনে হয় রোজা রেখেছেন। না, আমি রোজা রাখি না। একবার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। ক্ষমা করবেন আমাকে ম্যাডাম, আপনি একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য কিছু বানিয়ে দিচ্ছি। না না থাক, আমার লেট হয়ে যাচ্ছে, আমার হাতে বেশি সময় নেই, আমি চললাম এখন। এই বলে জেসমিন তার দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। সঙ্গীতা হিনার কাছে যায়। বাবু নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার স্কুলের বাস এক্ষুনি এসে যাবে। আন্টি, আজকে আমার স্কুল যেতে একদম ভালো লাগছে না, প্লিজ আজকে আমাকে জোর করো না, আমি আজকে স্কুল যাব না। আর তাছাড়া আম্মি তো সন্ধ্যাবেলা দোকান থেকে আসবে, উনি কিছু বুঝতেই পারবেন না। না না বাবু, তোমার আম্মি শুনলে খুব রাগারাগি করবে, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমাকে রেডি করে দিচ্ছি, চলো। সঙ্গীতা অনেক করে বলা বলির পর হিনা স্কুলে যাবার জন্য রেডি হয়ে যায়। সঙ্গীতা খুব ভালো করে ড্রেস পরিয়ে হিনাকে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিল। ওই দিনের সন্ধ্যেবেলা সঙ্গীতা জাসমিনকে বলে, ম্যাডাম আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। ম্যাডাম আপনি বলেছিলেন যে আপনার বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসবে। ও হ্যাঁ হ্যাঁ, এত কাজের মধ্যেও আমার তো মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। শোনো, অনেক লোকজন আসবে আর অনেক কিছু বানাতে হবে, তুমি এখানে বসো, আমি তোমাকে বলে দিচ্ছি কি কি বানাতে হবে। জেসমিন একবারের জন্য জানতে চাইল না সঙ্গীতাকে কি বলার চেষ্টা করছিল। সঙ্গীতা চুপচাপ বসে জেসমিনের সব কথা মন দিয়ে শুনছিল। কিছুক্ষণ পর জেসমিন বলে, আমি আগেই বলে দিচ্ছি, কোনো রকম কিছু ভুল না হয়, সবকিছু যেন একদম ঠিকঠাক থাকে। হ্যাঁ ম্যাডাম, আপনাকে এ নিয়ে কিছু চিন্তা করতে হবে না, আমি সব ঠিকঠাক ভাবে বানিয়ে ফেলবো। কিন্তু ম্যাডাম আমার একটা অনুরোধ ছিল। বলছিলাম ম্যাডাম, আমার ছেলে মেয়ে দুটো নতুন জামা কেনার জন্য খুব বায়না ধরেছে। সঙ্গীতা তার কথা পুরো বলতে না বলতেই জেসমিনের ফোনটা বেজে ওঠে। জেসমিন ফোনে কথা বলতে বলতে তার রুমে চলে যায়। এই দেখে সঙ্গীতার মন খারাপ হয়ে যায়। তখনই হিনা সঙ্গীতার কাছে এসে বলে, আন্টি কি হয়েছে তোমার, তুমি এত স্যাড কেন? না না, ও কিছু হয়নি, এমনি। না, তুমি আগে বলো তুমি স্যাড কেন, তোমাকে বলতেই হবে। হিনা সঙ্গীতাকে অনেক জোর করে। তখন সঙ্গীতা হিনাকে তার দুঃখ কষ্টের কথা বলে। এরকমটা হয় আমি তো জানতামই না, আমার কাছে কত নতুন নতুন জামা কাপড় রয়েছে, কিন্তু আম্মি আমাকে তবুও জামা দেবে। আন্টি তুমি চিন্তা করো না, আমি আম্মিকে বলে দেব, আম্মি তোমার বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনে দেবে। এইসব কথা জাসমিন শুনে নেয়। জাসমিন হিনাকে ও সঙ্গীতাকে অনেক কথা শোনায়। তখন হিনা তার মাকে বলে, আম্মি আমাকে আন্টি কিছুই বলতে চাইছিল না, আমি আন্টিকে জোর করেছিলাম, তাই আন্টি আমাকে সবকিছু কথা বলেছিল। আম্মি তুমি তো আমাকে শিখিয়েছিলে গরিবদের দান করতে। আম্মি এখন তো রমজান মাস, আমরা কত ফল খাই, কিন্তু ওনাদের কাছে জামা কাপড় কেনা তো দূরের কথা, ফল খাবারও পয়সা নেই, ওনার বাচ্চারা ফল খেতে পায় না। এইটুকু একটা বাচ্চার মুখে এইরকম কথা শুনে জাসমিন তার নিজের ভুল বুঝতে পারে। সেদিনের পর থেকে জাসমিন সঙ্গীতাকে অনেক ফল কিনে দেয়, তার সাথে সাথে নতুন জামা কাপড় কিনে দেয়। এইরকম ভাবে জাসমিন তার নিজের ভুলটা বুঝতে পেরে সঙ্গীতার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। রিঙ্কি তার মা শম্পা দেবী ও বাবা শ্যামবাবুর সঙ্গে পলাশপুর গ্রামে বসবাস করে। রিঙ্কির বাবা শ্যামবাবু একটা কাঠের দোকানে কাজ করত। সেখানে নানান রকমের কাঠের জিনিস বানানো হতো। সেখান থেকেই শ্যামবাবু যা টাকা বেতন পেত তাই দিয়েই যেমন হোক করে সংসার চালাতো।
শ্যামবাবুর খুব একটা আয় হতো না, যার কারণে সে তার মেয়ে রিঙ্কিকে পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি করতে পারে না। রিঙ্কি ছোটবেলা থেকেই পড়াশোনার দিকে খুবই মনোযোগী ছিল, কিন্তু দরিদ্রতার কারণে তার পড়াশোনা শেখা হয় না। রিঙ্কিদের গ্রামে রিঙ্কিদের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল নীলাদের বাড়ি। নীলার বাবা ছিল খুবই ধনী ব্যক্তি। নীলার বাবা শহরে একটা বড় ফ্যাক্টরিতে কাজ করত। যখনই নীলার বাবা গ্রামে আসতো তখনই নীলার জন্য খুবই দামি দামি বড় বড় সুন্দর খেলনা নিয়ে আসতো। নীলা ধনী হবার কারণে সে খুব অহংকার ছিল। সে সব সময় সকলকে অহংকার দেখিয়ে কথা বলতো। এমনই একদিন নীলার বাবা শহর থেকে নীলার জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আসে। বাবা, এই গাড়িটা তো খুব সুন্দর, আর এটা আমি যতদূর ইচ্ছে ততদূর নিয়ে যেতে পারি। বাবা, আমাদের গ্রামে কিছু গরিব বাচ্চা আছে, তাদেরকে আমার এই দামি খেলনাটা দেখিয়ে আসি। তারা আমার খেলনা দেখে একদম জ্বলে যাবে। এই বলে নীলা তার রিমোট কন্ট্রোল গাড়িটাকে চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই তার কাছে দুটো গরিব বাচ্চা আসে এবং নীলা রিমোট কন্ট্রোল গাড়িটার দিকে দেখতে থাকে। এই, তোরা আমার গাড়ির দিকে এরকম ভাবে দেখছিস কেন? এটা আমার বাবা আমাকে শহর থেকে কিনে এনে দিয়েছে। আমি জানি তোরা এরকম গাড়ি কোনোদিন দেখিসনি, তাই তো তোরা কি দেখবি এরকম গাড়ি? হ্যাঁ রে, আমরা এত সুন্দর গাড়ি কোনোদিন দেখিনি, তাই জন্যই তো তোর গাড়ির দিকে দেখছি। তোর বাবা ধনী বলে তোকে এত দামি খেলনা গাড়ি কিনে দিয়েছে। আমার বাবার তো এত টাকা নেই যে আমাকে শহর থেকে দামি খেলনা কিনে এনে দেবে। এই নীলা, আমরা কি তোর এই রিমোট কন্ট্রোল গাড়িটা একবার চালাতে পারি? তুই কি একবার আমাদের চালাতে দিবি? কি, তোরা কি পাগল হয়ে গেছিস? তোদের মাথা ঠিক আছে তো? তোরা ভাবলি কিভাবে আমি আমার দামি নতুন রিমোট কন্ট্রোল গাড়িটাকে তোদের হাতে দেব? চুপ করে যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক, আর দেখ, দেখতে কোনো বাধা নেই, দেখে দেখে সব মিটিয়ে নে। তোর বাবার টাকা আছে বলে তুই এত অহংকার দেখাচ্ছিস? তোর থেকে তো আমাদের বন্ধু রিঙ্কি অনেক ভালো, ও আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, তোর মতো এত অহংকার দেখায় না। ও আবার কিসের অহংকার দেখাবে? ওর কাছে কি এত সুন্দর দামি খেলনা আছে যে ও অহংকার দেখাবে? রিনা, চল আমরা বরং রিঙ্কির কাছেই যাই, ওর সঙ্গেই খেলবো। এই নীলার প্রচন্ড অহংকারের কথা, আমরা এর সঙ্গে খেলবো না। হ্যাঁ হ্যাঁ জুলি, তুই একদম ঠিক বলেছিস, চল এখান থেকে। এই বলে জুলি আর রিনা সেখান থেকে চলে যায়। তখন নীলা বলে, যা, এরা যে দেখছি সত্যি সত্যি চলে গেল। এখন আমার দামি খেলনা কে দেখবে? আমি কাকে দেখাবো আমার দামি খেলনা? ঠিক আছে, আজ গেছে তো কি হয়েছে, পরের দিন আবার আমার খেলনা দেখে আমার কাছে চলে আসবে। ওদিকে রিনা আর জুলি রিঙ্কির বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা দেখে রিঙ্কি কিছু একটা তৈরি করছে। কিরে রিঙ্কি, তুই এটা কি তৈরি করছিস? আরে, এটা তো রিঙ্কির প্রথম থেকেই অভ্যাস। কিছু ভাঙা জিনিস দেখলে ও সেটাকে নতুন জিনিসে পরিবর্তন করে দেয়। কিন্তু রিঙ্কি, এটা তো দেখে মনে হচ্ছে একটা ভাঙা টেবিল, এটাকে তুই কি করবি? আরে বাবা দেখ না, এটাকে আমি কি করি, এটাকে রং করে একদম নতুন করে দেব। আমি পড়াশোনা জানি না মানে এটা নয় যে আমার মাথায় কোনো বুদ্ধি নেই। আমার বাবার পয়সার কারণে আমাকে স্কুলে ভর্তি করতে পারে না, কিন্তু তার মানে যে এটা নয় আমি কিছুই জানি না। দেখবি, আমি একদিন কিছু একটা করে দেখাবো যেটাতে তোরা সবাই আর আমার মা বাবাও খুব খুশি হবে। রিঙ্কি, আমরা তোর সব সময় পাশে আছি, আমরা তোকে সব সময় সাহায্য করব। জানিস, আমরা দুইজন আজকে নীলার কাছে গিয়েছিলাম। ও নতুন একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনেছে, কিন্তু আমাদেরকে একবারও হাতও দিতে দিল না, আর কত অহংকারের কথা বলল। ঠিক আছে, তোরা দুঃখ করিস না, দেখবি আমি একদিন বড় গাড়ি তৈরি করব আর তাতে তোদের দুইজনকে চড়াবো, তাহলে তো খুব ভালো হবে। এইরকম ভাবেই তারা তিন বন্ধু মিলে সব সময় একসঙ্গে থাকতো। তারা সব সময় একসঙ্গে ওঠা বসা করত। এইরকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন নীলা তার কিছু ধনী বান্ধবীদের সঙ্গে রিঙ্কির বাড়ির সামনে দিয়ে বাড়ি ফিরছিল। তখন নীলা দেখে রিঙ্কি মাটির জিনিস নিয়ে কিছু তৈরি করছে। সেই দেখে নীলা অহংকারের সঙ্গে বলে,
এই দেখ দেখ, তোর এই গরিব মেয়েটাকে দেখ, মাটির জিনিস নিয়ে খেলনা তৈরি করছে। আমার বাবা মাটির জিনিসে তো হাতই দিতে দেয় না, সব সময় সুন্দর সুন্দর দামি দামি খেলনা কিনে নিয়ে আসে। হ্যাঁ নীলা, তুই একদম ঠিক বলেছিস। তোর মতো আমার বাবাও আমাকে অনেক দামি দামি খেলনা কিনে দেয়, আর আমাদের দামি খেলনার কাছে এর মাটির খেলনা তো কিছুই নয়। চল এখান থেকে। এই বলে নীলা তার বান্ধবীদের নিয়ে সেখান থেকে চলে যায়। নীলার মুখে এমন কথা শুনে রিঙ্কির খুব খারাপ লাগে, কিন্তু তখন সে নীলাকে কিছুই বলে না। একদিন নীলা তার বাবাকে বলে, বাবা, আমাকে বাইক কিনে এনে দিতে হবে শহর থেকে। বাইকে করে আমি রোজের স্কুলে যাব। গ্রামে কিছু গরিব মেয়ে আছে, তাদেরকেও আমার নতুন বাইক দেখাবো। খুব মজা হবে তখন। কিছুদিন পর নীলার কথা মতো নীলার বাবা শহর থেকে নীলাকে বাইক কিনে এনে দেয়। বাইকটা অনেক দামি ছিল, যার কারণে নীলার অহংকার আরো দ্বিগুণ হয়ে গেছিল। নীলা বাইকটা নিয়ে গ্রামে ঘুরে ঘুরে দেখাতে থাকে। নীলা নতুন বাইক নিয়ে রিঙ্কির বাড়ির সামনে যায়। এই দেখ আমার নতুন বাইক, আমার বাবা আমাকে শহর থেকে কিনে এনে দিয়েছে। ভালো করে দেখে নে, আমি জানি তোদের তো আর এত পয়সা নেই, তোরা আর কিনতেও পারবি না, তাই ভালো করে দেখে রাখ। নীলা যখন রিঙ্কিকে এইসব কথা বলছিল, তখন সেখানে জুলিয়া আর রিনা আসে। তাদেরকে দেখে নীলা হেসে বলে, তোরা চলে এসেছিস এই গরিব ভিখারি মেয়েটার সঙ্গে খেলতে। এই দেখ, আমার সঙ্গে খেলবি আয়, আমার কাছে কত সুন্দর আর দামি খেলনা আছে। না, তোর সঙ্গে আমরা খেলবো না, আর তোর নতুন বাইকও আমরা দেখতে চাই না। তুই তো তোর নতুন বাইকে আমাদের হাতে দিতে দিস না, তোর জিনিস তুই একাই নিয়ে চড়। রিনার মুখে এইরকম কথা শুনে নীলা রাগেতে সেখান থেকে চলে যায়। তারপর রিঙ্কি বলে, নীলা, তুই আজ তোর বাবার টাকার জন্য এত অহংকার দেখাচ্ছিস? ঠিক আছে, আমিও তোর থেকে একটা সুন্দর বাইক তৈরি করে দেখাবো, তখন তুই দেখবি আর জ্বলবি। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস রিঙ্কি। আমি জানি তুই তোর বুদ্ধি দিয়ে নতুন বাইক ঠিক তৈরি করতে পারবি, আমরা তোকে সাহায্য করব। রিঙ্কি সেদিনই ঠিক করে ফেলেছে সে নীলার থেকেও সুন্দর একটা বাইক তৈরি করবে। সেদিন থেকেই রিঙ্কি নতুন বাইক তৈরি করার কাজে লেগে পড়ে। সে তার বাবার কাছ থেকে কিছু বাইকের জিনিসপত্র কেনার জন্য পয়সা নিয়ে আসে। বাইকের সবকিছু জিনিসপত্র কিনে রেডি করে। তারপর রিঙ্কি আস্তে আস্তে বুদ্ধি খাটিয়ে বাইক তৈরির কাজ শুরু করে। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। কিছুদিন পর রিঙ্কি খুব সুন্দর একটা বাইক তৈরি করে ফেলে, যেটা দেখে জুলিয়া আর রিনা খুব খুশি হয়। তারা তিনজনই ঠিক করে যে তারা নতুন বাইক নিয়ে নীলাকে দেখিয়ে আসবে। তারা তিনজন মিলে বাইক চালিয়ে নীলাকে তাদের নতুন বাইক দেখাতে যায়। বাইক দেখে নীলা বলে, আরে তোরা এরকম ভাঙাচোরা বাইক তৈরি করেছিস? আমার দামি বাইকের কাছে তোদের এই ভাঙাচোরা বাইক তো কিছুই নয়। নীলা, তুই যাই বলিস না কেন, আমাদের গরিবদের কাছে এই ভাঙাচোরা বাইকটাই অনেক দামি, আর তোর বাইকের থেকে আমাদের বাইক খুব ভালো। কি, তুই আমার দামি বাইকের সাথে এই ভাঙাচোরা বাইকের তুলনা করছিস? ঠিক আছে, দেখা যাবে তাহলে কার বাইক কত ভালো। কাল তাহলে বাইক রেস হয়ে যাক। নীলা যখনই এই কথা বলছিল, তখনই সেখানে তার বাবা চলে আসে। তখন নীলা তার বাবাকে সব কথা শোনায়। নীলার বাবাও প্রচন্ড অহংকারী মানুষ ছিল, সেও নীলাকে রেস খেলার জন্য বলে। সব শুনে রিঙ্কি বলে, ঠিক আছে, তাহলে কালকে রিসেন্ট মাঠেই দেখা যাবে কার বাইক কত ভালো। এই বলে রিঙ্কি, রিনা ও জুলি সেখান থেকে চলে আসি। পরের দিন সকালে বাইক রেস দেখার জন্য প্রচুর লোকের ভিড় জমে। দেখতে দেখতে বাইক রেস শুরু হয়ে যায়। কিছুটা দূরে গিয়েই নীলার বাইকের ব্যাটারিটা শেষ হয়ে যায়। অন্যদিকে রিঙ্কি তার বাইক নিয়ে এগিয়ে যায়, যার ফলে রিঙ্কি প্রতিযোগিতায় জিতে যায়। তখন রিঙ্কির বাইকের সকলে প্রশংসা করতে থাকে। চারিদিকে রিঙ্কির বাইকের নাম হয়ে যায়। রিঙ্কির বাবা মাও খুব খুশি হয়, তার সঙ্গে জুলি, রিনাও খুব খুশি হয়। হেরে যাবার পর নীলা রিঙ্কিকে বলে, রিঙ্কি, সত্যি তোর বাইকটা খুব ভালো। আজ আমার দামি বাইক হওয়া সত্ত্বেও আমি হেরে গেলাম। তোর বাইকটাই ভালো বাইক। আমি তোকে সব সময় অনেক অপমান করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিস। আজ আমি আমার ভুলটা বুঝতে পারছি।
আমি প্রচন্ড অহংকার করতাম। আজ তুই আমাকে হারিয়ে আমার সব অহংকার ভেঙে দিয়েছিস। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস রিঙ্কি। এইরকম বলিস না নীলা। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা বন্ধু। আমরা সব সময় একসঙ্গে থাকবো। এইরকম ভাবে নীলা তার নিজের ভুল বুঝতে পারে। নীলা রিঙ্কির সঙ্গে বন্ধুত্ব করে নেয়। সেদিনের পর থেকে নীলার কোনো অহংকার করতো না। সে সব সময় সকলকে সমান চোখে দেখত এবং রিঙ্কির সঙ্গেও খুব ভালো ব্যবহার করত। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।